একটি দুর্বল এবং নিষ্পাপ মেয়ে ইমলিকে জোর করে চেয়ারে বেঁধে রাখা হয়েছিল। তার কাঁপতে থাকা মুখের সামনে তার বয়ফ্রেন্ড জিন ক্যামেরা হাতে দাঁড়িয়েছিল। জিনের চোখে পরিষ্কার দেখা যাচ্ছিল যে সে আজ অত্যন্ত নোংরা কিছু করতে চলেছে, কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল, কারণ পরের মুহূর্তেই দরজাটা জোরে ভেঙে পড়ে এবং মুখোশ পরা বেশ কিছু ছেলে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এটি দেখে ইমলির মুখে রং উড়ে যায়। সে ভয়ে অনবরত নিজেকে মুক্ত করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার হাত এত শক্ত করে বাঁধা ছিল যে সে নড়াচড়াও করতে পারছিল না। তখনই ওই ছেলেদের মধ্যে একজন তার মুখে কাপড় শক্ত করে বেঁধে দেয়। এখন ইমলি চাইলেও চিৎকার করতে পারছিল না। এরপর তারা তার সাথে অত্যন্ত জঘন্য আচরণ করতে শুরু করে এবং জিন সেখানে দাঁড়িয়ে সবকিছু ক্যামেরায় রেকর্ড করছিল, যেন তার কাছে এইসব কেবলই একটা খেলা। তারপর তারা জোর করে ইমলির চোখে একটি চশমা পরিয়ে দেয়। সেই মুহূর্তে ইমলি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। এখন সে বুঝতে পেরেছিল যে সে জীবনের সবচেয়ে বড় ভুলটি করে ফেলেছে, কারণ যদি সে আবার সুযোগ পেত তবে সে কখনই জিনকে বিশ্বাস করত না। কিন্তু ইমলি কিভাবে এই ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছালো তা জানতে আমাদের গল্পে একটু পিছিয়ে যেতে হবে। গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখি যে সকালের স্কুলের জন্য তৈরি হচ্ছিল। ইমলি ছিল একজন হাই স্কুলের ছাত্রী এবং সে তার মায়ের সাথে থাকতো। দেখতে ছিল ভীষণ নিষ্পাপ এবং হাসিখুশি একটি মেয়ে। কথায় কথায় জানা যায় যে ইমলি আজকাল একটি ছেলের সাথে ডেট করছে। যদিও সেই ছেলের সাথে তার দেখা হওয়ার মাত্র 1 মাস হয়েছিল, তবুও সে তার খুব কাছাকাছি চলে এসেছিল। আর সবচেয়ে বিশেষ ব্যাপার ছিল যে আজ রাতে ইমলি আবারও সেই ছেলেটির সাথে দেখা করতে চলেছিল। কিছুক্ষণ পর আমরা ইমলিকে তার বয়ফ্রেন্ড জিনের সাথে দেখতে পাই। দুজনে একসাথে খুব ভালো সময় কাটাচ্ছিল। তাদের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং এই প্রথমবার তারা একে অপরকে কিস করে। ইমলির মুখে সুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্যদিকে সে তার মায়ের কাছে মিথ্যা বলে। সে বলে যে সে তার বন্ধু সুইয়াং এর সাথে দেখা করতে যাচ্ছে এবং শীঘ্রই ফিরে আসবে, কিন্তু আসলে ইমলি তার বয়ফ্রেন্ড জিনের সাথে দেখা করার জন্যই মায়ের কাছে মিথ্যা বলেছিল। কিছুক্ষণ পর সে জিনের সাথে তার বাড়িতে যায়। সেখানে দুজনে একসাথে বসে খাবার খায়, মজা করে এবং অনেকক্ষণ ধরে গল্প করতে থাকে। ধীরে ধীরে রাত অনেক হয়ে গিয়েছিল। এবার ইমলি বাড়ি ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু জিন তাকে আরো কিছুক্ষণ থাকার জন্য রাজি করিয়ে নেয়। ইমলিও তার কথাই থেকে যায়, কিন্তু তারপর কিভাবে যেন সেখানে বসেই তার চোখ লেগে যায়। সম্ভবত সে প্রয়োজনের চেয়ে বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল। এবার জিন তাকে আরো একটি ড্রিঙ্কস দেয় এবং বলে এটি পান করলে তার নেশা কেটে যাবে। ইমলি কিছু না ভেবেই সে ড্রিঙ্কটি পান করে নেয়, কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সেই ড্রিঙ্কসের মধ্যে আগে থেকেই নেশার ওষুধ মেশানো ছিল। পরের মুহূর্তেই গল্পটি হঠাৎ এক অত্যন্ত ভয়াবহ মোড় নেয়। যখন ইমলির চোখ খুলে সে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় পায়। তার মাথা ভারী লাগছিল এবং সে তখন পুরোপুরি নেশাগ্রস্ত ছিল। সে ঠিকমতো বুঝতে পারছিল না যে আসলে তার সাথে কি ঘটছে। তখনই ঘরের বাইরে থেকে কিছু ছেলের আওয়াজ শোনা যায়। তারা টাকা পয়সা নিয়ে কথা বলছিল, যেন কোনো বড় চুক্তি হতে চলেছে। ইমলি ভয়ে কাঁপতে থাকে এবং তখনই জিন ঘরের ভেতরে আসে, কিন্তু এবার তার মুখে আগের সেই নিষ্পাপ ভাব ছিল না এবং তার হাতে একটি ভিডিও ক্যামেরা ছিল। এখন সে ইমলির রেকর্ডিং করতে শুরু করে। এটি দেখে ইমলির হুঁশ উড়ে যায়। সে বুঝতে পারে যে জিন তার সাথে অনেক বড় প্রতারণা করেছে। তখনই একে একে বেশ কয়েকজন ছেলে ঘরের ভেতরে আসতে শুরু করে। সবার মুখে মাস্ক পরা ছিল। এখন ঘরের পরিবেশ ভয়াবহ হয়ে উঠেছিল এবং তারপর তারা ইমলির সাথে অত্যন্ত নোংরা আচরণ করতে শুরু করে। অন্যদিকে জিন সবকিছু ক্যামেরায় রেকর্ড করছিল। আসলে তারা এই ভিডিওগুলো অনলাইনে বিক্রি করে টাকা উপার্জন করত এবং ইমলি সে পশুদের জালে ফেসে গিয়েছিল। পরের দিন সকালে তারা ইমলিকে ওই অসহায় অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। কোনো রকমে ইমলি নিজের বাড়িতে পৌঁছায়। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল এবং চোখে শুধু ভয় ছিল, কিন্তু আসল ধাক্কাটা সে তখন পায় যখন সে জিন এবং তার বন্ধুদের রেকর্ড করা ভিডিওটি দেখে। এটি দেখে তার মন পুরোপুরি ভেঙে যায়। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, কিন্তু তাও সে মুখ ফুটে কোনো শব্দ করে না, কারণ তার ভয় ছিল যে যদি তার বাড়ির লোকেরা এই সত্যিটা জেনে যায় তবে হয়তো তার পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে। এখন সে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে শুরু করে। তার মুখ থেকে আগের সেই খুশি উধাও হয়ে গিয়েছিল। এখন সে শুধু একটা জিনিসই চাইতো যে সে তার মায়ের সাথে অন্য কোনো জায়গায় গিয়ে থাকতে শুরু করবে। এই শহর, এখানকার মানুষ এবং এখানকার স্মৃতি থেকে সে দূরে চলে যেতে চেয়েছিল, কিন্তু তার মায়ের আসল সত্যির ব্যাপারে বিন্দুমাত্র ধারণা ছিল না। তার তো মনে হচ্ছিল হয়তো বন্ধুদের সাথে ইমলির কোনো ঝগড়া হয়েছে কিংবা স্কুলে কোনো সমস্যা চলছে, কিন্তু ইমলির নিজের সাথে ঘটে যাওয়া এই বেদনাদায়ক ঘটনার কথা কাউকে কিছু বলে না, কারণ সে ভেতর থেকে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে এখন আর তার কারোর ওপর বিশ্বাস ছিল না। কিন্তু ইমলির সমস্যা এখানেই শেষ হয় না। কিছু সময় পর আবারও একবার জিন এবং তার বন্ধুদের সাথে তার মুখোমুখি হয়ে যায়। ইমলি তাদের দেখে পুরোপুরি ভয় পেয়ে যায়। সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
করে, কিন্তু তারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এখন ইমলি পুরোপুরি তাদের জালে ফেসে গিয়েছিল। এরপর তারা তাকে আবারও সেই নেশার ড্রিঙ্কস পান করতে বাধ্য করে। ইমলি অনবরত না করতে থাকে, কিন্তু কেউ তার কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। ধীরে ধীরে ওই ওষুধের প্রভাব তার পুরো শরীরে ছড়াতে শুরু করে। তার চোখ ভারী হয়ে আসে এবং শরীর দুর্বল লাগতে থাকে। আর তারপর ওই পশুরা আবারও একবার তার সাথে সে একই নোংরা কাজ করতে শুরু করে, যেখানে জিন আগের মতোই সবকিছু ক্যামেরায় রেকর্ড করেছিল। এখন ইমলি বুঝতে পেরেছিল যে জিনের কাছে সে শুধু টাকা কামানোর একটা মাধ্যম ছাড়া আর কিছুই নয়। কিছুদিন পর এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং ব্যাপারটা এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত পুলিশ পর্যন্ত পৌঁছে যায়। একজন ডিটেকটিভ ইমলির বাড়িতে পৌঁছায় এবং সে ধীরে ধীরে ইমলির মাকে এমন এক সত্যি কথা জানায় যা শুনে তার পায়ের তলার মাটি সরে যায়। ডিটেকটিভ জানায় যে ইমলির ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে। এটি শুনতেই তার মা পুরোপুরি ভেঙে পড়েন। তিনি ভয় পেয়ে যান এবং কাঁদতে শুরু করেন, কারণ তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে তার মেয়ে কি তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল। ওদিকে ইমলি লজ্জা, ভয় আর কষ্টের কারণে ভেতরে ভেতর চুরমার হয়ে গিয়েছিল। ডিটেকটিভ জানায় যে সে এই মামলার কিছু সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু ততক্ষণে এই ঘটনাটি একটি বিশাল স্ক্যান্ডাল বা কেলেঙ্কারিতে রূপ নিয়েছিল। আসলে সেই ভাইরাল ভিডিও সিরিজটির নাম ছিল ম্যারিওনেট এবং ইমলির ভিডিওটি সেই নামে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। পুরো স্কুল এই ঘটনার ব্যাপারে কথা বলছিল। অবশেষে হাই স্কুলের সেই 5টা ছেলেকে গ্রেপ্তার করা হয়। ইমলির সেই ভাইরাল ভিডিওটি জিন টাকার লোভে নোংরা ওয়েবসাইটে বিক্রি করে দিয়েছিল। যদিও পুলিশ সে সময় অনেককে ধরেছিল, কিন্তু প্রমাণের অভাব এবং বয়স কম হওয়ার কারণে মামলাটি পুরোপুরি শেষ করা যায়নি। এই কারণেই ডিটেকটিভের সবসময় মনে হচ্ছিল যে এই পুরো খেলার পেছনে অন্য কোনো বড় মাথার হাত ছিল। কিন্তু এদিকে ইমলির জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। তার কাছে স্কুল বন্ধু আর পুরনো জীবন সবকিছুই একটা ভয়ঙ্কর স্মৃতি হয়ে দাঁড়িয়েছিল। পরিস্থিতি দেখে ডিটেকটিভ ইমলি এবং তার মাকে বলে, তোমাদের দুজনেই এই শহর ছেড়ে দেওয়া উচিত এবং কোথাও দূরে গিয়ে নতুন করে জীবন শুরু করা উচিত, কারণ এখন এই শহরে থাকা ইমলির জন্য প্রতিদিন এক নতুন যন্ত্রণা হয়ে উঠেছিল। দেখতে দেখতে পুরো 10 বছর কেটে যায়। এখন ইমলির জীবন পুরোপুরি বদলে গেছে। সে এখন আর তার পুরনো নামে নয়, বরং মিস হান নামে পরিচিত। সময় ধীরে ধীরে তার মনের অন্ধকার কিছুটা কমিয়ে দিয়েছিল। যদিও অতীতের কিছু ভয়ঙ্কর স্মৃতি এখনো তার ভেতরে বেঁচে ছিল, তাও সে নিজের জীবনকে আরো গুছিয়ে নিতে শিখে গিয়েছিল। এখন মিস হান শহরের একটি স্কুলের শিক্ষিকা হয়ে গেছে। সে বাচ্চাদের পড়াতো এবং বাইরে থেকে তার জীবনটা একদম স্বাভাবিক দেখাতো। এমনকি এখন তার জীবন বিয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তার এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল এবং প্রথমবার এমন মনে হচ্ছিল যে হয়তো সে অবশেষে একটি শান্তিময় জীবন পেয়ে যাবে। একদিন স্কুলের সব স্টুডেন্টরা মিস হানের এঙ্গেজমেন্টের ব্যাপারে জানতে পেরে যায়। এরপর বাচ্চারা খুশি মনে মিস হানকে অভিনন্দন জানায়। তখনই তারা বলে যে তাদের ক্লাস লিডার কিম টিচার্স রুমের বাইরে থেকে তাদের কথাবার্তা শুনে নিয়েছিল। এটি শুনে মিস হান হালকা হাসেন। একদিন মিস হান স্কুলেই অনেক রাত পর্যন্ত কাজ করছিলেন। সেই সময় তিনি ফোনে তার হবু বরের সাথে কথা বলছিলেন। তখনই হঠাৎ মিস হানের নজর নিজের টেবিলের ওপর রাখা কফির কাপে পড়ে। তার সাথে একটি ছোট নোটও রাখা ছিল, যাতে লেখা ছিল নতুন জীবনের জন্য অভিনন্দন, আর নিচে নাম লেখা ছিল আপনার 1 নাম্বার ফ্যান। প্রথমে তো মিস হান কিছুটা অবাক হন, কিন্তু পরে আর বেশি কিছু ভাবেন না। তাই তিনি আরাম করে সেখানেই কফিটা খেয়ে নেন। কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই ছোট্ট জিনিসটাই তার জীবনকে আবারও এক চরম অন্ধকারের দিকে ঠেলে দিতে চলেছে। পরের দিন সকালে যখন আমরা মিস হানকে দেখি, তখন তার অবস্থা অত্যন্ত অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল যেন তিনি পুরো রাত নিজের স্কুলের ডেস্কেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। তখনই ক্লাস লিডার কিম সেখানে আসে এবং তাকে জাগিয়ে তোলে। মিস হান ঘাবড়ে গিয়ে উঠে পড়েন, কারণ ততক্ষণে মর্নিং অ্যাসেম্বলির সময় হয়ে গিয়েছিল। তিনি তাড়াতাড়ি কিমকে ক্লাসে যাওয়ার জন্য বলেন, কিন্তু তখনই তার নজর নিজের হাতের উপর পড়ে। তার কবজিতে গভীর দাগ তৈরি হয়েছিল, যেন কেউ তাকে খুব শক্ত করে বেঁধে রেখেছিল। এখন ধীরে ধীরে তার ছটফটানি আর অস্বস্তি বাড়তে থাকে। তিনি সঙ্গে সঙ্গে ওয়াশরুমের দিকে যান, কিন্তু তিনি নিজেই বুঝতে পারছিলেন না যে আসলে গতরাতে কি ঘটেছিল। তখনই হঠাৎ তার ফোনে একটি মেসেজ আসে। মেসেজ পাঠানো ব্যক্তি নিজেকে মাস্টার বলে পরিচয় দেয়। এই নামটা পড়তেই মিস হানের মনে এক অদ্ভুত ভয় দানা বাঁধতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই তার হুঁশ উড়ে যায়, কারণ সে মেসেজের সাথে কিছু ছবি আর ভিডিও পাঠানো হয়েছিল। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে গতরাতে তার সাথে অত্যন্ত জঘন্য কিছু ঘটেছে। তাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছিল এবং ঠিক সেভাবেই তার রেকর্ডিং করা হয়েছিল, যেমনটা বহু বছর আগে ইমলির সাথে করা হয়েছিল। এখন মিস হানের অতীত আবারও তার সামনে এসে দাঁড়িয়েছিল এবং চোখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে ওঠে। এরপর সিনেমাটি আমাদের একটি ছেলেকে দেখায়, যার বাবা তাকে সারাদিন ইন্টারনেট ক্যাফেতে বসে থাকার জন্য বকাঝকা করছিলেন। যদিও সেই মুহূর্তেই এই দৃশ্যটি অত্যন্ত সাধারণ মনে হয়, কিন্তু গল্পের মূল রহস্যের সাথে এর একটি বিশাল কানেকশন লুকিয়ে রয়েছে। পরের দিন সকালে মিস হান সরাসরি স্কুলের সিকিউরিটি গার্ডের কাছে
যান এবং তার কাছ থেকে গত 2 দিনের সিসিটিভি ফুটেজ চান, যাতে জানতে পারেন যে গতরাতে আসলে তার সাথে কি ঘটেছিল। কিন্তু গার্ড তাকে জানায় যে সিসিটিভি সিস্টেম এখন মেরামতের কাজ চলছে। এটি শুনতেই মিস হানের অস্বস্তি আরও বেড়ে যায়, কারণ এখন তিনি পরিষ্কার বুঝতে পারছিলেন যে কেউ একজন ইচ্ছাকৃতভাবে তার সব প্রমাণ মুছে ফেলেছে। একদিন মিস হান তার হবু বর এবং পরিবারের সাথে ডিনারে গিয়েছিলেন। বাইরে থেকে সবকিছু একদম স্বাভাবিক লাগছিল, সবাই হাসি মুখে গল্প করতে করতে খাবার খাচ্ছিল এবং মিস হানও খুব খুশি ছিলেন। তখনই হঠাৎ তার ফোনে একটি নতুন মেসেজ আসে। দেখা মাত্রই তার মুখের রং উড়ে যায়, কারণ মেসেজটি আবার সেই মাস্টার নামের কাছ থেকে এসেছিল। সে অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করে এবং মিস হানকে তার একটি গোপন ছবি পাঠাতে বলে। এখন মিস হান পুরোপুরি ঘাবড়ে যান। তার ভয় ছিল যে যদি তিনি তার কথা না শোনেন তবে হয়তো সে পুরনো ভিডিও এবং ছবিগুলো সবার সামনে ভাইরাল করে দিবে। এই কারণে তিনি সঙ্গে সঙ্গে বাহানা বানিয়ে ওয়াশরুমে চলে যান। সেখানে পৌঁছানোর পর তার হাত কাঁপছিল, তার চোখে ভয় আর অসহায়ত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত না চাইতেও তাকে মাস্টারের কথা মনে করতে হয় এবং নিরুপায় হয়ে তিনি তাকে নিজের একটি ব্যক্তিগত ছবি পাঠান। এখন মিস হান পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে কোনো এক ব্যক্তি তার অতীতকে ব্যবহার করে তার বর্তমানকে ধ্বংস করতে চাইছে। এবার মিস হান সরাসরি সে ডিটেকটিভের কাছে যান যিনি বহু বছর আগে ইমলিকে সাহায্য করেছিলেন। যে ডিটেকটিভ তার পুরনো কেসটি নিয়ে তদন্ত করেছিলেন। মিস হান এখন তার কাছে জিনের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেন, কারণ তার পুরো সন্দেহ ছিল যে জিনি হয়তো মাস্টার সেজে তাকে এইসব মেসেজ পাঠাচ্ছে। ডিটেকটিভও পুরো বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেন। তিনি সঙ্গে সঙ্গে সে পুরনো ম্যারিওনেট কেসের সাথে যুক্ত একজন পুলিশ অফিসারকে কল করে এবং তার কাছ থেকে জিনের ব্যাপারে তথ্য চায়। তখন সে জানতে পারে যে জিন এখন বেশ কয়েকটি অপরাধের জন্য পুলিশের খাতায় পলাতক আসামি। এটি শুনে মিস হানের মুখে ভয় স্পষ্ট দেখা যায়। সে বুঝতে পারছিল না যে আসলে জিন কেন আবারও তার জীবনে ফিরে আসতে চায়। ওদিকে সিনেমাটি আমাদের সেই ছেলেটিকে দেখায় যে অনবরত কম্পিউটারে কিছু একটা সার্চ করছিল। তাকে বারবার দেখানোটা বেশ রহস্যময় লাগছিল। মনে হচ্ছিল যেন এই কাহিনীর সাথে তার কোনো বড় যোগসূত্র রয়েছে। অন্যদিকে মিস হান এখন তার হবু বরের থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেছিল। সে তার কল এবং মেসেজের জবাব দেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিল, কারণ সে চাইতো না যে তার অতীত তার এই নতুন জীবনটাকে নষ্ট করে দিক। তখনই হঠাৎ করে ফোনে আবার মাস্টারের মেসেজ আসে। এইবার সে তাকে স্কুলের একটি স্টোরেজ রুমে যাওয়ার জন্য বলে। মিস হান ভয় পেতে পেতে সেখানে পৌঁছায়, কিন্তু ভেতরে গিয়ে তার হুঁশ উড়ে যায়, কারণ সেখানে সে সেই একই নেশার ওষুধের বোতলটি খুঁজে পায় যা বহু বছর আগে জিন তাকে জোর করে খাইয়েছিল। এইসব দেখে মিস হানের ভেতরে বছরের পর বছর ধরে চেপে রাখা পুরনো রাগ জেগে ওঠে। সে রাগে সেই নেশার ওষুধের বোতলটি দেয়ালে ছুঁড়ে মারে। পরের দিন মিস হান ক্লাসে পড়াচ্ছিলেন। তখনই হঠাৎ তার ফোনে মাস্টারের নতুন মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, আমার আদেশ না মানার ফল তোমাকে ভুগতেই হবে। এটি পড়ামাত্রই মিস হান ঘাবড়ে যান, কিন্তু পরের মুহূর্তেই পুরো ক্লাসের মধ্যে হুড়োহুড়ি আর হইচই পড়ে যায়, কারণ সব স্টুডেন্টের ফোনে একটি করে মেসেজ এসেছিল। সেই মেসেজের সাথে ইয়াং নামের একটি মেয়ের কিছু পার্সোনাল গোপন ছবি পাঠানো হয়েছিল। এটি দেখে পুরো ক্লাস স্তব্ধ হয়ে যায়। ওদিকে ইয়াং লজ্জার ভয়ে সঙ্গে সঙ্গে ক্লাস থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এখানে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। ইয়াং কিন্তু বাকি ভিকটিমদের মতো পুরোপুরি ভেঙে পড়েছে বলে মনে হচ্ছিল না। তার চোখে ভয় অবশ্যই ছিল, কিন্তু কোথাও না কোথাও সে যেন কিছু একটা লুকাচ্ছিল। কিছুক্ষণ পর ক্লাস লিডার কিম মিস হানকে জানায় যে ইয়াং পার্কের মধ্যে একা বসে আছে। মিস হান সঙ্গে সঙ্গে তার সাথে দেখা করার জন্য যায়। সে ইয়াংকে বোঝায় যে তার পুলিশের সাহায্য নেওয়া উচিত, কিন্তু ইয়াং ভয় পেয়ে বলে যদি এই খবর বাইরে চলে যায় তবে সবাই আমার ব্যাপারে জেনে যাবে। যখন মিস হান তাকে পুরো সত্যিটা বলতে বলে তখন ইয়াং কাঁপতে কাঁপতে জানায় কিছুদিন আগে তার কাছে মাস্টার নামের এক ব্যক্তির মেসেজ এসেছিল। সে তাকে স্কুলের স্টোরেজ রুমে যাওয়ার জন্য বলেছিল। ইয়াং বলেছিল হয়তো কেউ তার সাথে প্র্যাঙ্ক করছে, তাই সে চলে গিয়েছিল। সেখানে পৌঁছানোর পর সে একটি ড্রিঙ্ক দেখতে পায় যার ওপর সেটি পান করার কিছু নির্দেশ লেখা ছিল। সে যেমনই ওই ড্রিঙ্কটি পান করে কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায়। আর যখন তার চোখ খুলে তখন সে নিজের চারপাশে কিছু ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। সবার মুখে মাস্ক পরা ছিল। এটি শুনতেই মিস হান ভীষণ ভয় পেয়ে যান, কারণ সেই ভয়ঙ্কর খেলাটি আবারও একবার শুরু হয়ে গিয়েছিল। ইয়াং এর সাথে যা কিছু ঘটেছিল তা হুবহু তেমনই ছিল যেমনটা বহু বছর আগে ইমলির সাথে ঘটেছিল, কিন্তু এবার শিকার অন্য কেউ ছিল। ওদিকে মিস হান যখন বাড়ি পৌঁছায় সে দেখে তার হবু বর তার সাথে দেখা করার জন্য এসেছে। সে মিস হানকে জিজ্ঞাসা করে তুমি কেন আমার কল আর মেসেজের জবাব দিচ্ছ না। কিছুক্ষণ চুপ থাকার
থাকার পর মিস হান তাকে জানায় যে তার ক্লাসের একজন স্টুডেন্টের ভিডিও কেউ একজন ভাইরাল করে দিয়েছে। কিন্তু এটি শুনতেই তার হবু বর এক চমকে দেওয়ার মতো কথা বলে। সে বলে ভুল নিশ্চয়ই ওই মেয়েটিরই ছিল। সে আরো বলে যদি কোনো মেয়ের এমন ভিডিও তৈরি হয় তবে হয়তো সে নিজে এসব করতে পছন্দ করে, আর যখন ভিডিও লিক হয়ে গেছে তখন সে ভিকটিম হওয়ার নাটক করছে। নিজের হবু বরের এমন মানসিকতা দেখে মিস হানের খুব কষ্ট হয়, কারণ তার হঠাৎ মনে পড়ে যায় যে বহু বছর আগে লোকেরা তার ব্যাপারে ঠিক এইসব কথাই বলছিল। তখনই সে তাকে জিজ্ঞাসা করে তাহলে তোমার মতে এখনো মেয়েটির কি করা উচিত। তখন তার হবু বর অত্যন্ত ঠান্ডা গলায় বলে এখন তার জীবনে আর কিছুই বাকি নেই, তাই এখন তার বেঁচে থাকা ছেড়ে দেওয়া উচিত, অর্থাৎ মরে যাওয়া উচিত। এই সব শুনে মিস হান ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। এখন সে উপলব্ধি করতে পারে যে যদি তার হবু বর তার অতীতের ব্যাপারে জানতে পারে তবে হয়তো সে তাকে এই একই নজরে দেখবে। পরের দিন মিস হানের আবার ইয়ং এর সাথে দেখা হয়। তখন ইয়াং তাকে জিজ্ঞাসা করে আমার জায়গায় আপনি হলে কি করতেন। কয়েক সেকেন্ডের জন্য মিস হান চুপ থাকেন। তারপর তিনি আস্তে করে বলেন আমি সবকিছু লুকিয়ে রাখার চেষ্টা করতাম এবং এটাও অস্বীকার করতাম যে ভিটুর মেয়েটি আমি নই। কিন্তু ইয়াং সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে বলে আমি ভীতু নই, অস্বীকার করলেই কিছু বদলে যাবে না। ইয়াং এর কথা শুনে মিস হান চুপ হয়ে যান, কারণ কোথাও না কোথাও ইয়াং ঠিক সেই কথাটাই বলে দিয়েছিল যা থেকে মিস হান নিজে বছরের পর বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। এখন মিস হানের মনে ইয়াং এবং কিমের সম্পর্কের উপরও সন্দেহ হতে শুরু করেছিল, কারণ কিছুদিন আগে তিনি দুজনকে নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখেছিলেন এবং সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে কিম ইয়াংকে বেশ ভয় পেয়ে চলত। তাই তিনি ইয়াংকে তাদের বন্ধুত্বের ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন ইয়াং ধীরে ধীরে পুরো সত্যিটা বলতে শুরু করে। সে বলে প্রায় 1 বছর আগে সে নিজেই কিমকে প্রপোজ করেছিল। এরপর তারা রিলেশনশিপে জড়ায়। শুরুতে কিমকে খুব ভালো লাগে এবং কেয়ারিং একটা ছেলে বলে মনে হতো, কিন্তু একদিন সে ইয়াংকে নিজের বাড়িতে ডাকে এবং ইয়াং এর কিছু পার্সোনাল ছবি তোলে ও ভিডিও করে। সে সময় ইয়াং ভেবেছিল এসব হয়তো তাদের সম্পর্কেরই একটা অংশ, কিন্তু একদিন যখন সে কিমের কম্পিউটার চেক করে তখন তার হুঁশ উড়ে যায়, কারণ সেখানে আরো অনেক মেয়ের ছবি এবং ভিডিও রাখা ছিল। এটি দেখে ইয়াং রেগে গিয়ে সেই সব ফাইল ডিলিট করে দেয়, কিন্তু এই কারণে কিম তার উপর মারাত্মক রেগে যায়। সে ইয়াংকে জানায় যে ওই সব ছবি আর ভিডিওর কপি তার কাছে আরো অন্য জায়গায় রাখা আছে। এটি শুনে মিস হান গভীর চিন্তায় পড়ে যান, কারণ তার এখন কিমের উপরও আরো সন্দেহ হতে শুরু করেছিল। কিন্তু তাও তিনি বলেন কিমকে দেখে তো মনে হয় না সে এমন কিছু করতে পারে। সে পড়াশোনায় খুব ভালো এবং একটা ধনী পরিবারে থেকে এসেছে। তখনই হঠাৎ মিস হান ইয়াংকে জিনের ব্যাপারে জিজ্ঞাসা করেন। তিনি জানতে চেয়েছিলেন যে ইয়াং কি কখনো এই নামটা শুনেছে, কিন্তু ইয়াং সাফ না করে দেয়। সে বলে সে আর আগে কখনো জিন নামের কোনো মানুষের কথা শুনেনি। অন্যদিকে মিস হান এখন তার হবু বরের থেকেও পুরোপুরি দূরে চলে গিয়েছিল। তার মানসিকতার কথা শোনার পর এখন সে তার সাথে দেখাও করতে চাইছিল না। এরপর মিস হান সঙ্গে সঙ্গে ডিটেকটিভকে কল করে, কারণ এখন তার মাথায় শুধু একটা নামই ঘুরছিল, জিন। ডিটেকটিভ তাকে জানায় যে পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছে, কিন্তু তারপর ডিটেকটিভ হঠাৎ গম্ভীর হয়ে তাকে জিজ্ঞাসা করে জিন কি তোমার সাথে আবার নতুন কিছু করেছে। এটি শুনে মিস হান কয়েক সেকেন্ড চুপ থাকে, কিন্তু তারপর মিথ্যা বলে না এমন কিছু হয়নি। এরপর আমরা মিস হানকে চুপচাপ কিমের পিছু নিতে দেখি। তার সন্দেহ ছিল যে হয়তো কিমি এই মাস্টার সেজে ইয়াংকেও মেসেজ করেছে, কিন্তু তখনই কিমের নজর তার উপর পড়ে যায়। এখন পরিবেশটা হঠাৎ অদ্ভুত হয়ে ওঠে। কিছু ছেলে মিস হানের পিছু নিতে শুরু করে। তিনি ঘাবড়ে যান এবং দ্রুত সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন, কিন্তু তখনই সঠিক সময়ে ডিটেকটিভ সেখানে পৌঁছে যায় এবং তাকে বাঁচিয়ে নেয়। এখন ডিটেকটিভ নিজের মতো করে এই পুরো কেসের তদন্ত শুরু করে দেয়। একজন পুলিশ অফিসারের কাছ থেকে সে জানতে পারে যে কিছুদিন আগে জিন একটি অ্যাডাল্ট সাইটে কিছু নাবালিকের ছবি আপলোড করেছিল, যদিও সে সময় তাকে এবং তার সঙ্গীদের শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশের পুরো বিশ্বাস ছিল যে এইসবের পেছনে আসল মাস্টারমাইন্ড অন্য কেউ। এখন ব্যাপারটা আগের চেয়েও আরো অনেক বেশি বিপজ্জনক হতে শুরু করেছিল। এরপর আমরা ডিটেকটিভ এবং মিস হানকে একসাথে বসে থাকতে দেখি। এবার প্রথমবার মিস হান তাকে তার দ্বিতীয় ভিডিওটির ব্যাপারে সবকিছু খুলে বলে এবং এটাও জানায় যে ইয়াং এর মতো মাস্টার তাকে অনবরত ব্ল্যাকমেল করছে। এটি শুনে ডিটেকটিভ গভীর চিন্তায় পড়ে যায়, কিন্তু সে এখনো পুরোপুরি শিওর ছিল না যে কিমি আসল মাস্টার নাকি তার সাথে শুধু এর কোনো কানেকশন রয়েছে। এরপর সে মিস হানকে বলে যে তার বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। মিস হান সেখান থেকে হঠাৎ উঠে যেতে শুরু করেন, কিন্তু তখনই আচমকা তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে থাকে। তিনি অজ্ঞান হয়ে সেখানেই মাটিতে পড়ে যান। তখনই হঠাৎ ডিটেকটিভের ফোনে একটি নতুন মেসেজ আসে। মেসেজে লেখা ছিল নিউ ম্যারিনেট খুব শীঘ্রই আসতে চলেছে। এটি পড়া মাত্রই ডিটেকটিভের মুখের রং বদলে যায়। এরপর সে মিস হানকে তার বাড়িতে ছেড়ে দেয়, কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই মিস হান একটি মস্ত বড় খবর পান। তিনি জানতে পারেন যে ইয়াংকে কেউ একজন কিডন্যাপ করেছে
এবং তখনই তার ফোনে মাস্টারের আরও একটি নতুন মেসেজ আসে। এই মেসেজে লেখা ছিল, এখন এটা তোমার উপর নির্ভর করছে যে কাল ম্যারিওনেটে কার ভিডিও আপলোড হতে দেখতে চাও। এটি পড়া মাত্রই মিস হান বুঝতে পারেন যে ইয়াংয়ের জীবন বিপন্ন। এখন তার কাছে আর কোনো উপায় ছিল না, তাই তিনি ইয়াংকে বাঁচানোর জন্য মাস্টারের পাঠানো লোকেশনে পৌঁছে যান। সেখানে গিয়ে তিনি দেখেন তার সামনে সেই একই পুরনো নেশার ওষুধ রাখা রয়েছে, ঠিক সে একই ড্রিঙ্ক যা বহু বছর আগে তার জীবন বরবাদ করে দিয়েছিল। কিন্তু ইয়াংকে বাঁচানোর জন্য মিস হান বাধ্য হয়ে সেই ওষুধটি পান করে নেন। ওদিকে ডিটেকটিভ সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে এবং তাদের সেই একই লোকেশন আসতে বলে যেখানে মিস হান গিয়েছেন। কিছুক্ষণ পর মিস হানের চোখ খুলে তিনি নিজেকে আবার সেই একই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আবিষ্কার করেন। তিনি একটি চেয়ারে বাঁধা অবস্থায় ছিলেন এবং চারপাশে মাস্ক পরা বেশ কয়েকজন হাই স্কুলের স্টুডেন্ট দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে কিমও ছিল। এবার কাহিনীর সবচেয়ে বড় সত্যিটা সামনে আসতে চলেছিল, কারণ যে ইয়াংকে আমরা এতক্ষণ ভিকটিম ভাবছিলাম আসলে সে ছিল এই পুরো খেলার মূল পরিকল্পনাকারী। সেই টাকার লোভে মিস হানের সাথে এসব কিছু করেছে। কিম তো কেবল তার হাতের পুতুল ছিল। আসলে ইয়াং কিমেরও একটি পার্সোনাল ভিডিও বানিয়ে রেখেছিল এবং সেই ভিডিওর জোরেই সে কিমকে ব্ল্যাকমেল করছিল। তাই কিমের কাছে তার সাথে সঙ্গ দেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। ইয়াংয়ের কথা মতো কিম তার সাথে মিলে মিস হানের এই নতুন ভিডিওটি রেকর্ড করেছিল। তখনই আরো একটি চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসে। জানা যায় কিম আগেও এই ধরনের ভিডিও আপলোড করার অপরাধে অ্যারেস্ট হয়েছিল। অর্থাৎ এরা অনেকদিন ধরেই এই নোংরা ব্যবসার সাথে যুক্ত ছিল। আসলে কিম কখনোই ইয়াংয়ের কথা মতো কাজ করত না, যদি না ইয়াং তার ভিডিও ভাইরাল করার হুমকি দিত। কিম নিজেও এই জালে ফেসে গিয়েছিল। এদিকে ইয়াং ততক্ষণও মিস হানের আসল পরিচয় জেনে গিয়েছিল। সে জানত যে মিস হানি সেই মেয়ে যার ম্যারিওনেটের ভিডিওটি বহু বছর আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। আর এখন ইয়াং টাকার জন্য সে একই নোংরা খেলা আবারও খেলছিল। যদিও সে এসব কিছু মাস্টারের কথা মতো করছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যে সে নিজেও আসল মাস্টারের ব্যাপারে কিছুই জানত না। তখনই হঠাৎ পেছন থেকে ডিটেকটিভ সেখানে পৌঁছে যায়, কিন্তু সে কিছু করার আগেই ওই স্টুডেন্টরা সবাই মিলে তাকেও ধরে ফেলে এবং বেঁধে দেয়। পরিস্থিতি এখন পুরোপুরি হাতের বাইরে চলে গিয়েছিল। কিন্তু তখনই বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায়, কারণ ততক্ষণে পুলিশ পুরো বিল্ডিংটিকে ঘিরে ফেলেছিল। এরপর পুলিশ ভেতরে ঢোকে এবং সেখান থেকে সমস্ত স্টুডেন্টদের অ্যারেস্ট করে নেয়। তদন্তের সময় পুলিশ ইয়াংয়ের ফোন থেকে মাস্টারের নম্বরটি পায়। তারা সঙ্গে সঙ্গে সেই নম্বরটি ট্র্যাক করে। কিছুক্ষণ পর পুলিশ সেই লোকেশনে পৌঁছে যায়, কিন্তু সেখানে থাকা এক ব্যক্তি পুলিশকে দেখেই পালাতে শুরু করে এবং তখনই আরেক চমকে দেওয়ার মতো সত্যি সামনে আসে। এটি ছিল সে একই লোক যার ছেলেকে আমরা বারবার ইন্টারনেট ক্যাফেতে বসে অ্যাডাল্ট সাইট দেখতে দেখেছিলাম। আসলে সে লোকটি আগে বেশ কিছু ছোটখাটো অপরাধ করেছিল, কিন্তু গ্রেপ্তারের সময় সে বারবার কেবল একটা কথাই বলছিল, আমি মাস্টার নই। পুলিশ তার কথা বিশ্বাস করে না। তখন একজন অফিসার তার নম্বরে কল করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার ফোনে কোনো রিং বাজছিল না। এবার পুলিশ সন্দেহ হতে শুরু করে যে হয়তো তার কাছে অন্য কোনো ফোন আছে। এরপর ডিটেকটিভ এবং মিস হান সে লোকটির বাড়িতে পৌঁছায়। বাড়ির ভেতর চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়েছিল। তখনই তাদের নজর দেয়ালের দিকে যায়, যেখানে অনেকগুলো সার্টিফিকেট টাঙানো ছিল। সেই সব সার্টিফিকেট ছিল ওই ছেলেটির নামে, যার থেকে এখন একটা বিষয় একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে ওই বাচ্চা ছেলেটি কম্পিউটার প্রোগ্রামিং এ তদন্ত পারদর্শী ছিল। পুরো ঘরটা কম্পিউটার কোডিং বই এবং হ্যাকিং এর জিনিসে ভর্তি ছিল। দেখে মনে হচ্ছিল যেন ওই ছেলেটি অনেকদিন ধরে ইন্টারনেট এবং ডার্ক ওয়েবের দুনিয়ায় ডুবেছিল। তখনই ডিটেকটিভের নজর কম্পিউটার স্ক্রিনের উপর যায়, যেখানে অনেকগুলো অ্যাডাল্ট সাইট খোলা ছিল। এখন ডিটেকটিভের সন্দেহ আরো গভীর হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে মাস্টারের সেই নম্বরে কল করে এবং পরের মুহূর্তে ওই ঘরে রাখা সেই বাচ্চার ছেলেটির ফোনটি বেজে ওঠে। এটি দেখে মিস হান এবং ডিটেকটিভ দুজনই স্তব্ধ হয়ে যান, কারণ এবার সবচেয়ে বড় সত্যিটা সামনে চলে এসেছিল। আসলে মাস্টার কোনো বড় অপরাধী নয়, বরং ওই ছোট বাচ্চাটিই ছিল, সেই বাচ্চাটি যে মিস হানের জীবনকে আবারও ধ্বংস করে দিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যে তার কাছে এসব কিছু ছিল কেবলই একটি গেম। বাস্তব দুনিয়া এবং কোনো মানুষের অনুভূতির সাথে তার কোনো সম্পর্কই ছিল না। আর আশ্চর্যের বিষয় হলো তার বাবার এসব বিষয়ের উপর কোনো ধারণাই ছিল না। কিন্তু যেহেতু তার বয়স অনেক কম ছিল, তাই আইনের চোখে সে বড় কোনো শাস্তি পেতে পারত না। ওদিকে কোরিয়ান আইনের নিয়মের কারণে ধরা পড়া বাকি স্টুডেন্টদেরও তেমন কোনো বড় শাস্তি পাওয়ার সম্ভাবনা ছিল না। এরই মধ্যে একটি অত্যন্ত দুঃখজনক খবর আসে। কিম ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ স্কুল, মিডিয়া এবং সমাজ সব জায়গায় তাকে অত্যন্ত ঘৃণার চোখে দেখা হচ্ছিল। তাই অবশেষে কিম নিজের জীবন শেষ করে দেয়, মানে আত্মহত্যা করে। সিনেমার একদম শেষে ডিটেকটিভ মিস হানকে বলে, আমি আশা করি আমাদের জন্য আর কখনো এমন পরিস্থিতিতে মুখোমুখি হতে না হয়। মিস হান হালকা একটু হাসেন এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।